আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম সবাইকে ইঞ্জিনিয়ার্স কোচিংয়ের পক্ষ থেকে। আজকে আমরা আমাদের হাইড্রোলিক্স ক্লাস নিয়ে আসছি। ইতিপূর্বে আমরা মেকানিক্স নিয়ে আলোচনা করছিলাম। যাই হোক, আশা করি সকলেই ভালো আছো। জব প্লাস বিএড অ্যাডমিশন সকলের জন্য এই ক্লাসটা উপকারে দেবে ইনশাআল্লাহ। আজকে যেহেতু আমরা হাইড্রোলিক্স শুরু করতে যাচ্ছি, তাহলে হাইড্রোলিক্সের ইন্ট্রোডাকশন অর্থাৎ মূল বেসিক বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা দরকার। আমরা একটা সাবজেক্ট পড়ব, এই সাবজেক্ট পড়ার উদ্দেশ্য কী, এটা অ্যাপ্লিকেশন কোথায়, এগুলো যদি না জানি তাহলে এটার প্রতি পড়ার আগ্রহ বা ইন্টারেস্টেড হয় না আর কি। সো এই ব্যাপারে একটু আমরা জেনে নিই। আসলে হাইড্রোলিক্স শব্দটা কোথা থেকে আসলো, এটাও তো জানার বিষয়। আসলে দেখো যে হাইড্রোলিক্সের পরিচিতি নিয়ে একটু আলোচনা করি। হাইড্রোলিক্স দুইটা শব্দ, হাইড্রো আর অলিক্স। এই দুইটা শব্দ গ্রিক ভাষার শব্দ। হাইড্রো শব্দের অর্থ সাধারণত আমরা ইংরেজি অর্থ ওয়াটার বা পানি, এবং অলিক্স শব্দটা হচ্ছে যার বাংলা অর্থ হবে পাইপ বা ইংলিশ যেটাই বলো। তো এই শব্দ দুইটা আসছে গ্রিক ভাষা থেকে। এটা মূলত এটার ডেভেলপ হয়, হাইড্রোলিক্স এর ডেভেলপ হয় 17 শতকের দিকে। বিজ্ঞানী প্যাসকেল যখন চাপ সূত্রটা আবিষ্কার করেন, তখন থেকে হাইড্রোলিক্সের মূলত অ্যাডভান্টেজ শুরু হয়। আর তার পরবর্তীর যে বিষয়গুলো, তখন থেকে যে হাইড্রোলিক্স আসে, তার পরবর্তীতে এটার উন্নতিকরণ বাকি অন্যান্য বিষয়গুলো চলে আসে। তো এটার অবজেক্টিভ কি, আমরা কেন হাইড্রোলিক্স শিখবো, তাই তো? এটার অবজেক্টিভ হলো, দেখো যে আমরা লিখছি হাইড্রোলিক্স মূলত ফ্লুইড এর ব্যবহারের দ্বারা পাওয়ার বা শক্তি উৎপাদন, শক্তির ব্যবহার, স্থানান্তর ইত্যাদি বিশদ আলোচনা করে থাকে। অর্থাৎ হাইড্রোলিক্স কি করে, হাইড্রোলিক্স দ্বারা কি জানা যায়? হাইড্রোলিক্স দ্বারা যে এই যে ফ্লুইড আছে, আমরা ফ্লুইডের ব্যবহার বা ফ্লুইড কি এটা নিয়ে সামনে আলোচনা আসতেছি। তাহলে হাইড্রোলিক্স মূলত ফ্লুইডের ব্যবহারের দ্বারা পাওয়ার বা শক্তি উৎপাদন, শক্তিকে কিভাবে উৎপাদন করা যায় এবং এই শক্তিকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি, এবং এটা এক জায়গা থেকে আরেক জায়গা থেকে ট্রান্সমিশন বা স্থানান্তর কিভাবে করতে পারি, এইটা নিয়ে বিশদ এবং বিস্তারিত যে আলোচনা, সেটা হাইড্রোলিক্সে করা হয়ে থাকে। প্রথমের দিকে হাইড্রোলিক্সের মান নির্ণয়ন এবং কোনো কিছু একটা নির্ধারণ, নীতি নির্ধারণ করার জন্য সাধারণত আইএসও এই অর্গানাইজেশনটা কাজ করছে। আইএসও এর ফুল মিনিং হলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। হ্যাঁ, এটা হচ্ছে ফ্লুইড পাওয়ার সিস্টেম ব্যবহারের জন্য কিছু সিম্বল, এবং কিছু ডায়াগ্রাম নির্ণয় করে দেন, যা পরবর্তীতে আমরা এখন অবধি এগুলো ব্যবহার করে আসতেছি। আচ্ছা, তাহলে এটা গেল। আর এই সিম্বলগুলো পরবর্তীতে আমরা আলোচনা করব, কিছু অংশ দিয়ে দেব। আর এই যে আমরা হাইড্রোলিক্স, এটার ব্যবহার কোথায়? আসলে পানি জাতীয় যত কাজ আমরা করে থাকি, সমস্ত ক্ষেত্রে আমরা হাইড্রোলিক্সের ব্যবহার করে থাকি, এবং কি স্থলের ক্ষেত্রেও এই হাইড্রোলিক্সের কোথায় কোথায় ব্যবহার করি। যেমন টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন অর্থাৎ জলবিদ্যুৎ, যেমন আমাদের বাংলাদেশের জ্বলন্ত প্রমাণ হচ্ছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। তারপর হচ্ছে কার্গো জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরের জন্য আমরা হাইড্রোলিক র্যাম্প ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে ব্যালাস্ট বাল্বে, ক্রেনের এরকমভাবে ভারী মালামাল, ভারী পণ্য উপরে উঠানোর জন্য অল্প বল প্রয়োগ করে আমরা এরকম ক্রেনে এটা ব্যবহার করে থাকি। হাইড্রোলিক জ্যাকে, র্যামে, বাঁধ, ব্যারেজ ইত্যাদি আরও অসংখ্য জায়গা আছে যেগুলোতে আমরা হাইড্রোলিক্সের ব্যবহার করে থাকি। আচ্ছা, এটার অ্যাডভান্টেজ কি, কেন আমরা এটা এত ইজিভাবে ব্যবহার করি? অনেক অ্যাডভান্টেজ তো আছেই, তার মধ্যে কিছু আলোচনা করি। যেমন হাই পাওয়ার বা ওয়েট রেশিও, অর্থাৎ তার ওজন যতই বেশি হোক না কেন, তার পাওয়ার অনেক বেশি হয়। অর্থাৎ ছোট একটা বল বা ছোট একটা কম্পোনেন্টে অল্প পরিমাণ বল প্রয়োগ করে আমরা বড় একটা ফলাফল পাই। যেমন কিনা আমরা দেখছিলাম ওই যে প্যাসকেলের সূত্রে, যে এরকম একটা ছোট একটা ভালভ আছে, এরকম এদিকে বড় বড় অংশ আছে, যে এখানে যদি আমরা একটা পিস্টন দেই এটা বি হয়, এখানে আরেকটা পিস্টন দেই এটা সি হয়, একটা পিস্টন দেই এটা ডি হয়, আর এটা ছোট একটা পিস্টন এ হয়। এখানে যদি আমরা বল প্রয়োগ করি, এফ ফোর্স প্রয়োগ করি, তো অনুরূপভাবে এই বড় বড় পিস্টনগুলোতেও এফ ফোর্স অ্যাপ্লাই হবে।
এখানে যে পরিমাণ বল প্রয়োগ করব, হ্যাঁ, এটার ভিতরে যদি যে কোনো ফ্লুইড থাকে, এটাতে বল প্রয়োগ করার ফলে এই পিস্টনগুলোতেও এই ভালভগুলোতেও সমপরিমাণ বল এখানে অ্যাপ্লাই হবে। সাথে এটার কি হবে, আমরা যেটা ফ্রিকশনের ক্ষেত্রে জানি, ফ্রিকশনের ক্ষেত্রে কিন্তু এরিয়া বিষয়টা কাজ করে না, এরিয়া জিনিসটা আসে না। কিন্তু আমরা যে এই আমাদের হাইড্রোলিক্সের ক্ষেত্রে প্যাসকেলের চাপ সূত্র বা যে কোনো কথা, যে প্রেসারের ক্ষেত্রে অলওয়েজ এরিয়াটা আসে, এজন্য এরিয়াটা একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায়, যার কারণে এখানে বড় একটা ফোর্স আমরা, বড় একটা প্রেশার আমরা একটা পেয়ে যাই। যত বড় এরিয়া হয় ওই হিসাবে অত বড় প্রেশার পাই। তো এই ক্ষেত্রে এই 3 জায়গায় অল্প একটু বল প্রয়োগ করে কত বেশি আমরা ফোর্স পাইলাম, এই জিনিসটা এখানে আসছে আর কি, এই অ্যাপ্লিকেশনটাই ব্যবহার করা হয়। তারপর হচ্ছে এটা খুব সিম্পলি ডিজাইন করা যায়। আরেকটা অ্যাডভান্টেজ হলো এটা খুব ইজিলি কন্ট্রোল করা যায় বা নিয়ন্ত্রণ করা যায়। আচ্ছা, তাহলে যে আমরা এখন আলোচনা করব যে হাইড্রোলিক্স কীভাবে কাজ করে। হ্যাঁ, হাইড্রোলিক্সে আমরা কাজগুলো কয় স্টেপে ভাগ করব। আচ্ছা, 3টা বিষয় নিয়ে আলোচনা করতে পারি এখানে আমরা, যে হাইড্রোস্ট্যাটিক, অর্থাৎ যখন ফ্লুইড স্থির থাকে, স্থির অবস্থা, এটা কাজের ধরন, কাজের প্রক্রিয়া, এটা নিয়ে হাইড্রোলিক্সে আলোচনা করা হয়। আর হচ্ছে এটা কীভাবে আচরণ করে। আর একটা হচ্ছে হাইড্রোকাইনেটিক্স, গতিশীল অবস্থায়। তো এখানে 2টা বিষয়, গতিশীল অবস্থায় প্রেশার কনসিডার করে, মানে চাপ বিবেচনা করে একটা করা হয়। আবার হচ্ছে হাইড্রোডাইনামিক্স, যেটা গতিশীল অবস্থায়, যদি কাইনেটিক্স হয় সেটা সেক্ষেত্রে আমরা গতিশীল অবস্থা ধরি কিন্তু চাপ শক্তি বিবেচনা করি না। আর যদি হাইড্রোডাইনামিক্স হয় তখন আমরা চাপ শক্তি প্লাস গতিশীল অবস্থা 2টাকে বিবেচনা করি, অর্থাৎ মোশন প্লাস প্রেশার, হ্যাঁ, এই 2টাই বিবেচনা করা হয়। তা এই 3টা প্রক্রিয়া আমাদের হাইড্রোলিক্সের কাজগুলো আমরা ডিভাইডেড করে থাকি বা ডিভাইডেড করা হয়েছে। তো এখন যে বিষয়টা আসে, এতক্ষণ থেকে আমরা ফ্লুইড বলতেছি, আসলে ফ্লুইডটা কী জিনিস এটা একটু জানা দরকার। ফ্লুইড, লিকুইড এগুলোর ভিতরে কোনো পার্থক্য আছে কিনা। ফ্লুইডের বাংলা শব্দ আমরা বলে থাকি প্রবাহী, হ্যাঁ, আর লিকুইড মানে তো জানি তরল। আচ্ছা, তাহলে ফ্লুইড হওয়ার জন্য মেইনলি যে বিষয়টা সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি ডিফরমেশন হতে হবে। হ্যাঁ, আর যখন বাইরে থেকে কোনো ফোর্স বা বল প্রয়োগ করা হয় তখন এটা কি হয়, প্রবাহিত হয়, তখন এটা প্রবাহিত হয় বাইরে থেকে যখন। তাহলে মূল বিষয় হলো যে এক্ষেত্রে ধারাবাহিকভাবে এটা কি বিচ্যুতি ঘটতে থাকে, এক অবস্থার কখনো থাকে না, এক অবস্থা থেকে অন্য অবস্থার পরিবর্তন হয়। তো এইটা হচ্ছে আমাদের মূলত ফ্লুইডের মেইনলি চিহ্নিত করা বা ডিটারমাইন করা একটা প্রসেস, যে এটা কন্টিনিউয়াসলি ডিফরমেশন হয়। ডিফরমেশন কথাটার অর্থ হলো যে বিচ্যুতি, এক অবস্থায় না থাকা, শেপ বা সাইজের পরিবর্তন হওয়া। যেরকম কিনা আমরা পানি একটা পলিথিনে রাখলাম বা একটা বেলুনে রাখলাম, যখন যেভাবে করতেছি ওই রকম পরিবর্তন হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, এখন ফ্লুইড এর কিছু বৈশিষ্ট্য তো আছে অবশ্যই, এই বৈশিষ্ট্যগুলো আলোচনা করলে তাহলে বোঝা যাবে আসলে ফ্লুইড কোনটা। যে এর নির্দিষ্ট কোনো শেপ থাকে না, যখন যে পাত্রে রাখা হয় তখন সেই পাত্রের আকার ধারণ করে। ওকে, আচ্ছা, এটা স্লাইডলি বা অল্প ফোর্স অ্যাপ্লাই করলে, বাইরে থেকে অল্প পরিমাণ বল প্রয়োগ করলেই এটা কি, এটা ডিফরমেশন হয়, এটার ডিফরমেশন হয়। ডিফরমেশন কথাটা কিন্তু আমরা বুঝাই দিলাম যে এক অবস্থায় না থাকা, পরিবর্তন হয়ে যাওয়া। তো তাহলে বলা যায় তাহলে গ্যাস এবং হচ্ছে লিকুইড, তরল এবং হচ্ছে গ্যাস, এই 2টাই তাহলে কিন্তু ফ্লুইড বলা যেতে পারে। তো ফ্লুইড মানে যে শুধুমাত্র তরল সেটা না, তাহলে এই 2টা, এই যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলোর ভিতরে যে যে পড়ে সবাই এই ফ্লুইডের অন্তর্ভুক্ত হবে। সো আমরা গ্যাস এবং পানি বা লিকুইড এগুলোকে ফ্লুইড বলতে পারি, যেহেতু এরাও এই বৈশিষ্ট্যের কাছাকাছি, এবং উভয় গ্যাস এবং পানি বা গ্যাস এবং লিকুইড 2টাই একই রকম বৈশিষ্ট্য, প্রায় কাছাকাছি বৈশিষ্ট্য। সো এটাকে আমরা কি বলতে পারি, গ্যাস এবং পানিকে ফ্লুইড বলতে পারি। ফ্লুইড যখন গতিশীল অবস্থায় থাকে, ফ্লুইড আমি লিখছি ফ্লুইড রেস্ট, যখন স্থির অবস্থায় থাকে তখন কিন্তু এটাতে কোনো শেয়ার স্ট্রেস অ্যাক্টিভ থাকে না বা শেয়ার স্ট্রেস কোনো কাজ করে না বা শেয়ার স্ট্রেস থাকে না। যখন ফ্লুইড ফ্লো মানে গতিশীল অবস্থায় থাকে তখন এটাতে শেয়ার স্ট্রেস অ্যাক্টিভ থাকে বা শেয়ার স্ট্রেস কাজ করে। এই গতিশীল অবস্থার ক্ষেত্রে বেশ কিছু জিনিস আমি তোমাদের একটু বলি। মনে করো একটা পাইপ, যে আমি এটা এজন্য আট করলাম যে এটা একটা পাইপ কিছুটা অমসৃণ নর্মালি হয়।
এটা যে ধরনের ফ্লুইডই হোক না কেন, বিশেষ করে যে এই যে পাইপের সাথে যে ওয়াল, পাইপের দেওয়াল, এটা ওয়াল, এই যে পাইপের ওয়ালে পানির যে বেগ, এদিক দিয়ে যদি ফ্লুইড প্রবাহিত হয়, এটা যদি ভি হয়, এইখানে যে বেগ, এই বেগটা হয় জিরো। পাইপের ইয়া থেকে আরেকটু বেশি এই পাশে আসলে এটা প্রবাহিত একটু বেগ বাড়তে থাকে, এখান থেকে আরেকটু আসলে এই বেগ বাড়তে থাকে এবং এইদিকে একদম মাঝখানে সর্বোচ্চ হয়। সো সেম এস এটা এখানেও এরকমই, প্রবাহের বেগ 0, এখান থেকে আরেকটু এই পাশে আসলে একটু বাড়ে, তার পরবর্তীতে এদিকে একটু বাড়ে এবং হচ্ছে মাঝখানে 0। তাহলে এটা হচ্ছে ভি ম্যাক্স। হ্যাঁ, এখানে ভির মান কি ম্যাক্সিমাম, মানে গতি হচ্ছে সর্বোচ্চ হয় এর মাঝে, অথবা ফ্রি হেডে বলা যেতে পারে। এটা অন্য ক্ষেত্রে আসতেছে, আমরা আলোচনা করব। এ হচ্ছে ফ্লুইডের যে অবস্থাগুলো এখানে আমরা আলোচনা করলাম। তাহলে ফ্লুইড আসলে যে আমরা লিখছি এখানে ভিসকোসিটি জিনিসটা কী জিনিস, এটা যদি আমি খুব সংক্ষেপে বলতে যাই বা শর্টলি বলতে চাই, যে প্রবাহ যে প্রবাহিত হয়, প্রবাহের বিপরীত দিকে যে বাধাটা, সেটা হচ্ছে তোমাদের ভিসকোসিটি বা সান্দ্রতা। হ্যাঁ, যে ফ্লুইডের অভ্যন্তরে প্রবাহের যে বাধা, সেটা হচ্ছে কি তোমার সান্দ্রতা, অথবা যে ফ্লুইড লেয়ার। আমি তোমাদেরকে কিছু এগুলো দেখাচ্ছি একটু। যে মনে করো এখানে একটা তল আছে, একটা ফিস তল। আচ্ছা, এটার উপরে এখানে ফ্লুইডগুলো আছে বা তরলগুলো আছে, অসংখ্য লেয়ারে আছে অনেক। এখানে আমি আবার একটা তল রাখলাম, সেটা হচ্ছে মুভেবল তল। এই তলটাকে মুভ করা যায়। এখন যদি এখানে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করি বা এটাকে ভি বেগে নিয়ে যাই, তাহলে কি হবে, যে এইটা এই তলের সাথে লাগানো যেই ফ্লুইডগুলো, এগুলো গতিশীল হবে। এটা সেম বেগে গতিশীল হবে, ভি বেগেই গতিশীল হবে। এটা যত বেগে আমি গতিশীল করব, এটাও সেম বেগে হবে। এটার পাশের যে তরলের লেয়ারগুলো, এরকম অসংখ্য লেয়ার আছে ফ্লুইডের ভিতরে, অসংখ্য লেয়ার আমরা কল্পনা করব আর কি। এই লেয়ারটাকে পার্শ্ববর্তী লেয়ার এরকমভাবে সেমভাবে বল প্রয়োগ করবে এবং একেও চলতে শুরু করবে। এ যতটুকু চলবে, যত দ্রুত বেগে চলবে, এই পরের লেয়ারটা আরেকটু কম বেগে চলবে, তারপরে লেয়ারটা আরেকটু কম হবে, এইভাবে তারপরে লেয়ারটা কম হবে এবং সর্বশেষ যে আস্তে আস্তে আমার একদম জিরো পর্যায়ের নিচের যে ফিক্সড লেয়ার আছে, ফিক্সড লেয়ারে এবং ভেলোসিটি একদম 0 হবে। ফিক্সড লেয়ারে ভেলোসিটি ইকুয়াল টু 0 হবে আর কি। এই যে এইভাবে এটা সর্বোচ্চ বেগ হয়। কেন এটা এরকম হচ্ছে, এই যে একটা ফ্লুইডের ভিতরে যে আন্তঃআণবিক ফাঁকগুলো, মানে অণু বা মলিকুলগুলো যে যত বেশি ফাঁকা অবস্থায় থাকবে, এদের মধ্যে যে নিজস্বভাবে যে ফ্রিকশন, যে এরকম মনে করো একটা কণা আছে ফ্লুইডের ভিতরে, এই একটা কণা ফ্লুইডের অসংখ্য এরকম কণা আছে। তো এটার ঘনত্ব যত বেশি হবে, ডেনসিটি যত বেশি হবে, একটা কণা আরেকটাকে তত বেশি জোরে আঘাত করবে। এবং আঘাতের ফলে কি হবে, এতে করে এদিকে বস্তুটির বল যেদিকে বা ফ্লুইড কণাগুলোর বল যেদিকে, মলিকুলগুলোর বলের বিপরীত দিকে বাধার সৃষ্টি হবে, অল্প অল্প করে ফ্রিকশন তৈরি হবে, যার কারণে যত নিচে আসতে থাকবে অত এরকম এই নিচের কণাগুলোর ফোর্স মানে গতি কমতে থাকবে। ওকে, এই হচ্ছে অবস্থা। যে এখন যদি কোনো দেখলাম, সহজে বলা যায়, একটা পাত্র আমরা রাখলাম, এই পাত্রে আমরা উপর থেকে এরকমভাবে একটা নল দ্বারা এরকমভাবে পানি করে দিলাম, পানি ফেলতেছি। এখানে পানি কি করবে, এখানে পড়ার সাথে সাথে পুরো অংশে ছড়া যাবে, খুব দ্রুতই ছড়াবে। এখন যদি সেম এসভাবে আমরা আরেকটা পাত্রে উপর থেকে এটা ওয়াটার, এখানে মধু টাইপের বা এই টাইপের কোনো কিছু দেই, যেটার ঘনত্ব অনেক বেশি, তো এটা সান্দ্রতাও অনেক বেশি, যার কারণে এটা কি হবে, এটা খুব দ্রুত এরকমভাবে সরাইতে চাবে না। এটা যেখানে ফেলবো এটা খুব চাবে যে একদম চেপে থাকার জন্য একটা অবস্থা, এরকমভাবে চাবে, তার পরবর্তীতে আস্তে আস্তে এরকমভাবে সরবে। যে এই যে চেপে থাকার যে ক্ষমতাটা, এইটাই হচ্ছে তার কি সান্দ্রতা বা ভিসকোসিটি, মানে নিজেদের অনুসমের মধ্যে পরস্পর জমাটবদ্ধ থাকার যে একটা চাহিদা বা ইচ্ছা, এটাই ভিসকোসিটি। তো এই জিনিসটা আমরা এভাবে দেখাইলাম।
তো কিছু যদি থাকে যে এটা মোটামুটি একটু নন ভিসকাস কি, যেগুলোর মধ্যে আন্তঃআণবিক ফাঁক একটু বেশি সেটাকে আমরা অনেকটা নন ভিসকাস বলে থাকি। আর যেটা আন্তঃআণবিক ফাঁক একটু কম, দূরত্ব একটু কম, যে অনুসময়ের মধ্যে ঘনিষ্ঠতা একটু বেশি, সেক্ষেত্রে এটাকে আমরা বলে থাকি যে ভিসকাস ফ্লো বা ভিসকাস ফ্লুইড। তো এই হচ্ছে বিষয়, সান্দ্রতা নিয়ে আমরা আলোচনা করলাম। এর পরবর্তীতে আমরা সারফেস টেনশন নিয়ে একটু আলোচনা করি। তো সান্দ্রতার যে আরেকটা যে জিনিস আমরা এখানে যেটা দেখাইলাম আর কি, যে এই তলের ক্ষেত্রে এটা যদি ভি বেগ যায়, এটা আরেকটু বেগে যায়, এটা একটু বেগে যায়, এবং এই পাশে যদি সর্বোচ্চ বেগ ভি হয়, এটা যদি আমরা ফ্রি ইন্টে সর্বোচ্চ বেগ হবে ফ্রি ইন্ট। আচ্ছা, মুক্ত তলটা আসলে কি জিনিস? মুক্ত তলটা তো হচ্ছে তরলের যে তলে যে উপরে যে তল চাপ শূন্য থাকে, বেসিক্যালি চাপ শূন্য থাকে না, তারপর আমরা ধরে নিই যে তলে চাপ শূন্য থাকে সর্বোচ্চ উপরের তল, এটাকে ফ্রি সারফেস বলা হয় আর কি, মুক্ত তল বলা হয়। তো এই মুক্ত তলের ক্ষেত্রে বেগ হচ্ছে সর্বোচ্চ ভি ম্যাক্স। এখানে আমরা অসংখ্য লেয়ার আছে, হ্যাঁ, এই প্রত্যেকটা এক একটা লেয়ার, যে এইখানে যে বেগ ছিল এখান থেকে এখানে তার থেকে বেগ একটু কি হয়েছে, বেড়ে গেছে, তার বেগ একটু বেড়ে গেছে। মনে করো যে এখানে বেগ ছিল ভি, এখান থেকে এটুকুতে যাওয়ার পরে এর বেগ যতটুকু বাড়ছে ওইটুকু হচ্ছে আমরা ডিভি দ্বারা প্রকাশ করলাম। কি দ্বারা? ডিভি দ্বারা। অর্থাৎ এই জায়গার বেগ কতটুকু? ভি প্লাস ডিভি। আচ্ছা, তার পরবর্তীতে যেটা, যে এখানে তো বেগ মোটামুটি শূন্যই, আর এই যে যতটুকু উচ্চতার কারণে, দূরত্বের কারণে বাড়ছে, এটা হচ্ছে ডি ওয়াই। এই দূরত্বটাকে আমরা বলবো ডি ওয়াই, আর এই অংশটুকু যতটুকু বেগ বাড়ছে এটা হচ্ছে ডিভি। সো আমাদের ফোর্স বেরেজিয়াস ফোর্সের সাথে এটা এই এরিয়ার সাথে সম্পর্ক, এই পাইপের যতটুকু এরিয়া ইন্টু ডিভি ভাগ ডি ওয়াই, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি আর কি। এটা হচ্ছে প্রত্যেক ক্ষেত্রেই একটু একটু করে বাড়ছে, ফ্রি এন্ড পর্যন্ত সর্বোচ্চ হয়েছে। এটা হচ্ছে আমাদের এইটার ক্ষেত্রে যে ফোর্সটুকু আমরা পাই ভিসকোসিটির ক্ষেত্রে, বা সান্দ্র বল, এটাকে আমরা সান্দ্র বল বলবো। এটা হচ্ছে কি সান্দ্র বল। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন দেখব যে সারফেস টেনশন আসলে এই জিনিসটা কি। হ্যাঁ, সারফেস টেনশন বিষয়টা হলো যে ভিন্ন বা একই ফ্লুইড এরা যদি পরস্পরের সংস্পর্শে থাকার কারণে এদের উপরিতলে একটা বক্ররেখা সৃষ্টি হবে, কিন্তু যা কিনা একটা লব্ধি বা টান বলের জন্য হয়ে থাকে। এই টেনশনটাই হচ্ছে তোমাদের সারফেস টেনশন। আচ্ছা, আমরা জানি যে কোনো পদার্থে হোক, কঠিন, তরল অথবা বায়বীয়, এগুলো কি একটা আরেকটার সাথে একটা ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স, যেটা একটা আন্তঃআণবিক আকর্ষণ বা আন্তঃআণবিক বলের সাথে যুক্ত থাকে। যেটা যত বেশি, যেটা ডেনসিটি যত বেশি, সেটার হচ্ছে মলিকুলগুলোর মধ্যে আকর্ষণ শক্তিও তত বেশি। যদি অণুগুলোর মধ্যে ঘনত্ব যত কম হবে, এটার আকর্ষণ শক্তি তত বেশি, তত কম হবে। আচ্ছা, এই জিনিসটা এক্ষেত্রে একটা বড় বিষয়, যে এক্ষেত্রে আমাদের বেশ কিছু জিনিস জানতে হবে, যেটা হচ্ছে কোহেশন। হ্যাঁ, কোহেশন বা কোহেশনকে আমরা বাংলা বলবো হচ্ছে সংশক্তি। আচ্ছা, কোহেশনটা কি জিনিস? একই জাতীয় দুইটা পদার্থের মধ্যে দুটি পদার্থের মধ্যে আকর্ষণ বল, যেমন পানির কণাগুলোর ভিতরে যে আকর্ষণ বল, পানির একটা কণার সাথে আরেকটা কণার মধ্যে যে আকর্ষণ বল, এটা একটা হচ্ছে কোহেশন বল। আচ্ছা, অ্যাডহেশন কোনটা? পদার্থের মধ্যে যে আকর্ষণ বল। তাহলে ভিন্ন পদার্থের ভিন্ন জাতীয় পদার্থগুলোর মধ্যে একটা আরেকটার মধ্যে যে আকর্ষণ বল, সেটা হচ্ছে কোহেশন। যেরকম কিনা আমরা একটা পাত্রে
একটা পাত্র নিলাম, পাত্রের ভিতরে কি পানি রাখলাম, মনে করো পানি রাখলাম। এই যে পানির সাথে এটা যদি গ্লাসের পাত্র হয় আর এটা যদি ওয়াটার পানি হয়, এই গ্লাসের সাথে পানির কণাসমূহের, গ্লাসের কণার সাথে পানির কণাসমূহের যে আকর্ষণ সেটা হচ্ছে কি অ্যাডেশন। ওকে, আচ্ছা, এই সারফেস টেনশনটা আসলে কিভাবে হয় দেখো। যে এই যে আমরা একটা পাত্র নিলাম, এটা আমি একটা এইভাবে ব্যাখ্যা করে দেখাই তোমাদের। পাত্রের ভিতরে অসংখ্য পানির কণা আছে, তো আমরা একটা লেয়ার কল্পনা করলাম, সবার উপরে যে লেয়ারটা। আচ্ছা, এই যে এখানে যে কণাটা আছে, এই কণাটার চারপাশে একটা প্রভাব গোলক চিন্তা করো, সে এই চারপাশের কণাগুলোর মধ্যে একটা প্রভাব বিস্তার করে, যা কিনা এদিকে সব দিকে সমান বল প্রয়োগ করে। যখন কিনা তার উপর কোনো চাপ আসে, বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স আসে, সে সব দিকে সমানভাবে বল প্রয়োগ করে, যার কারণে এটা রেজাল্টেন্ট ফোর্স এটার জন্য আর = 0 হয়ে যায়। এরকমভাবে ভিতরে যত কণা আছে তার প্রভাবগুলোকে ভিতরে একই জাতীয় পদার্থ থাকার কারণে, একই জাতীয় পদার্থ অর্থাৎ ভিন্ন, এটা যেহেতু পানির কণা, আরও কিছু পানির কণা, সবগুলো তার প্রভাবগুলোকে আয়ত্তে থাকার কারণে এটা রেজাল্টেন্ট ফোর্স 0 হয়ে যায়। এরকমভাবে এই জায়গায়ও যেটা থাকবে, যে পানির কণাটা, এটার ক্ষেত্রেও একই হবে। কিন্তু যে পানির কণাটা এখানে আছে, ওই পানির কণাটার জন্য প্রভাবগুলোটা একটু উপরের দিকে উঠে যাবে, সো এদিকে সে একটু প্রভাব বিস্তার করবে, অর্থাৎ ভিন্ন জাতীয় পদার্থের মধ্যে তার একটু আকর্ষণ চলে আসবে, যার কারণে, আর এই যেহেতু এটা পানির অংশের দিকে একটু বেশি আছে এবং এটার আকর্ষণ কি পানির দিকে বেশি থাকবে, আর রেজাল্টেন্ট ফোর্সটা তাহলে কোন দিকে কাজ করবে, নিচের দিকে কাজ করতে যাবে রেজাল্টেন্ট ফোর্সটা। অনুরূপভাবে যে পানির কণাটা হচ্ছে, আর এই উপরের দিকে বাতাসে, অর্থাৎ ভিন্ন পদার্থ, পানি হচ্ছে একই জাতীয় একরকম পদার্থ আর বাতাস হচ্ছে আরেকটা অন্যরকম পদার্থ, তো এটার মধ্যে কি অ্যাডেশন হবে। তো এইটা যেহেতু বাতাসের সাথে পানির আকর্ষণটা একটু কম থাকবে, পানির বেশি থাকার কারণে রেজাল্টেন্ট ফোর্সটা নিচের দিকে কাজ করতে যাবে। যে পানি কণাটা একটু উপরে, এটা হচ্ছে এরকম থাকবে, উপরের দিকে ফোর্সগুলো এদিকে, তো এদিকে কাজ করবে ফোর্সগুলো, যার কারণে এটাও মোটামুটি নিচের দিকেই কাজ করতে থাকবে রিঅ্যাকশন ফোর্সটা, এবং হচ্ছে উপরের দিকে কিছু অংশ কাজ করবে, যাতে করে এই একদম উপরের কণাগুলো এই অবস্থার কারণে নিজেদের মধ্যে পরস্পর আকর্ষণ বলের কারণে একটা লেয়ার বা একটা শক্ত একটা মোটামুটি একটা লেয়ার তৈরি করবে। যেই লেয়ারের উপর যদি আমি কোনো বস্তু রাখি, যেরকম একটা সুইকে যদি আমি একটা পানির লেয়ারের উপর রাখি, আস্তে করে সুইটা কিন্তু ভেসে থাকবে। যে কারণ কি, যে এই যে সারফেস টেনশনের কারণে, যে একটা লেয়ারের সাথে একটা লেয়ারের অণুর সাথে আরেকটা লেয়ারের অণু এরকমভাবে একটা রেজাল্টেন্ট ফোর্স দ্বারা যুক্ত থাকে, যার কারণে একটা উপরে একটা স্তর তৈরি হয়ে যায়। আর এই উপরে স্তরের যে টেনশন বা টানটা, এটা হচ্ছে আমরা কি বলবো, সারফেস টেনশন। ওকে, আচ্ছা, এই সারফেস টেনশনের কারণে এরকম অবস্থা হয়ে থাকে। এখন কৈশিকতার যে বিষয়টা আমরা একটু দেখাই। কৈশিকতা, কৈশিকতা কি জিনিস, যে এটা আমরা একটু এইভাবে দেখাই। একটা পাত্র নিলাম, পাত্রের ভিতর যদি আমরা কি গ্লাসের পাত্র মনে করো, এটা পানি নিছি, পানি কিন্তু নর্মালি এরকম সমানভাবে থাকার কথা ছিল, কিন্তু এভাবে না থেকে কি হয়েছে, সাইডের দিকে একটু বেশি হয়ে গেছে। যে এটা হওয়ার কারণ কি, যে পানির যে কণাগুলো, এটা একটার মধ্যে আকর্ষণ বলটা অনেকটা দুর্বল হয়। যে পানির মনে করে এই একটা কণা, এই আবার আরেকটা কণা, এই কণাটা হচ্ছে, প্রত্যেকটা কণা হচ্ছে H2O। যে দেখো, এটা হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে মাইনাস ডেল্টা, এটা হচ্ছে হাইড্রোজেন প্লাস ডেল্টা, হাইড্রোজেন প্লাস ডেল্টা। এই একটা পানির কণা, আবার এই আরেকটা পানির কণা, এটা যদি H হয় প্লাস ডেল্টা, অক্সিজেন মাইনাস ডেল্টা, এটা হচ্ছে হাইড্রোজেন প্লাস ডেল্টা। এই পানির কণার অক্সিজেনের সাথে এই পানির কণার হাইড্রোজেন, এটা হচ্ছে একটা দুর্বল বল দ্বারা যুক্ত আছে। হ্যাঁ, যে এই বলটা
তো অর্থাৎ একটা পানি কণা আরেকটা পানির কণার সাথে আকর্ষণটা খুব কম হয়। আর ওই তুলনায় যে গ্লাস আছে, গ্লাস পাত্র, এই পাত্রের সাথে পানির যে আকর্ষণ বল মানে হচ্ছে পরবর্তীতে যেটা দেখালাম অ্যাডেশন, এটা অনেক বেশি, যার কারণে পাত্রের কাছের যে কণাগুলো এগুলো এটার সাথে লেগে থাকতে চায়, এবং এটা যার লেগে থাকতে চাওয়ার কারণে এটা অনেকটা উঁচু আকার, কাছাকাছি লেগে থাকে এবং উঁচু আকার ধারণ করে, এবং দূরের কণাগুলো স্বাভাবিকত আকর্ষণ কম হওয়ার কারণে এটা নর্মাল অবস্থায় তৈরি হয়, এবং কাছাকাছি যে কণাগুলো এটা এরকমভাবে একটা অবতল আকার ধারণ করে, এইরকম একটা অবতল আকার ধারণ করে। ওকে, তো যদি কিনা আমরা এখানে একটা ছোট কাঁচনল, যেটা কিনা এর আগে পরীক্ষা করা হয়েছে, ছোট কাঁচনল আমরা একটা প্রবেশ করাই, এটা কি হবে, এটা একটা আমরা ভিন্ন ধরনের ঘটনা দেখতে পাই, যা আমাদেরকে মজার বিষয় দেখায়, যে এখানে একটা কিছুটা উপরে উঠে যায়, এই কাঁচনলে কিছুটা পানি উপরে উঠে যায়। এটা হচ্ছে এটার সাথে এই অ্যাডিশন এবং কোহেশনের কারণে এটা হয়ে থাকে। এই উচ্চতাটুকু হচ্ছে এইচ, যে নর্মাল পানির থেকে কিছুটা উপরে যে উঠে যায়, এই উচ্চতা হচ্ছে এইচ। তাহলে এই কোহেশনের কারণে এই পানি অনেকটা উপরে উঠে যায় ছোট কাঁচনলে, কারণ এই কাঁচনলে অল্প পানি কিন্তু এটার সাথে আকর্ষণ বেশি, যাতে করে পানি এটা খুব সহজেই উপরে উঠে চলে আসে। এবং যদি পানির ক্ষেত্রে না দেখে আমরা অন্য একটা বস্তু যেমন হচ্ছে মার্কিউরি দেখাই, মার্কিউরি, মনে করে এগুলো মার্কিউরি, তো মার্কিউরির ক্ষেত্রে কিন্তু ঘটনাটা ঘটে ভিন্ন রকম। তো মার্কিউরির ক্ষেত্রে মার্কিউরি নিজেদের ভিতরে পরস্পর যে মলিকুলগুলো, এদের মধ্যে আকর্ষণ শক্তিটা অনেক বেশি, মানে পরস্পরের মধ্যে যে কোহেশন ফোর্সটা এটা অনেক বেশি, যার কারণে এটা নিজেদের ভিতরে একটা হচ্ছে বক্ররেখা তৈরি করে। তো অনুরূপভাবে এখানে যখন আমরা একটা কাঁচনল অর্থাৎ কৈশিক নল প্রবেশ করাই, তখন এটার কিছুটা নিচে চলে যায়, এই যে নিচে চলে যাওয়া এবং উপরে উঠা, কিছু অংশ নিচে চলে যাওয়া অথবা কিছু অংশ উপরে চলে আসা, এটাকে হচ্ছে কৈশিকতা, বা এই ধরনের প্রবণতাকে কি বলা হয়, কৈশিকতা বলা হয়। অর্থাৎ এই নলের পানি স্বাভাবিক পানি থেকে কিছুটা উপরে উঠা অথবা কিছুটা নিচে নেমে আসা, এইটাকে আমরা কি কৈশিকতা বলবো। আচ্ছা, এই সারফেস টেনশনের বিষয়ের কারণে কিন্তু আমরা যদি কোনো একটা পানির ফোঁটা পড়তে থাকে, তাহলে কিন্তু এটা আমরা গোলাকার দেখতে পাই। অর্থাৎ পানির ফোঁটা কি হয়, গোল আকারে পড়ে। যখন এটা বাইরে অ্যাটমসফেরিক প্রেসার, যেরকম এর একটা পানির ফোঁটা, এই একটা প্রভাব গোলক আছে, এই প্রভাব গোলকের ব্যাসার্ধ অনুযায়ী ব্যাসার্ধ বরাবর এখন এটা কি হয়, এটা কেন গোলাকার ধারণ করে, তাই তো? যখন বাইরের অ্যাটমসফেরিক প্রেসার এটার তুলনায় এবং হচ্ছে ভিতরের যে নিজস্ব এদের ফোর্সগুলো, যাকে আমরা কোহেশন বলি, এটা বাইরের এরিয়া থেকে একটু বেশি হওয়ার কারণে এরা নিজেদের দিকে চাপতে থাকে, পানির কণাগুলো নিজেদের দিকে চাপতে থাকে এবং একটা মোটামুটি একটা সারফেস তৈরি করে নেয়, এবং যার কারণে বাইরের অংশগুলো চেপে এরকমভাবে অনেকটা গোলাকার আকার ধারণ করে। অনুরূপভাবে যদি আমরা একটা টেবিলের উপর একটা, মনে করো একটা টেবিল আছে, এখানে টেবিলের উপর পানির কণা পড়লো আর কি, এখানে এই কণাটা কি উত্তল আকার ধারণ করে অনেকটা। এই উত্তল আকার ধারণ করার কারণ হলো এই একই, যে এরকম উপরের তলে একটা বক্ররেখার সৃষ্টি হয়, সারফেসটা একটু এরকমভাবে বক্র হয়ে যায়, যার কারণে এরকমভাবে গোলাকার আকার ধারণ করে। আচ্ছা, তাহলে আমরা এখন আপেক্ষিক ওজন সম্পর্কে জানতে চাচ্ছি। একটু আগে আমরা আলোচনা করছি যে সারফেস টেনশন এবং হচ্ছে কৈশিকতা, এগুলো বিষয় নিয়ে। আপেক্ষিক ওজনটা কি জিনিস, তাই তো? যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেশার, অর্থাৎ হচ্ছে আদর্শ তাপমাত্রা এবং চাপে একক আয়তনের ওজন, ওজন তো আমরা জানি, যেটাতে গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন যেটাতে ইনপুট থাকে আর কি, সেটাকে আমরা আপেক্ষিক ওজন বলি আর কি। একক আয়তনের ওজনকে আপেক্ষিক ঘনত্ব বা আপেক্ষিক ওজন বলা হয়, ঠিক আছে? তাহলে আপেক্ষিক ঘনত্ব আপেক্ষিক ওজন হইতে হলে কি হইতে হবে, এক্ষেত্রে ওই বস্তুর ওজন থাকতে হবে এবং এটার কি আয়তন থাকতে হবে। তাহলে প্র্যাকটিক্যালি আমরা আরেকটা জিনিস যে জানি, এটাকে আমরা ওমেগা দ্বারা ডিনোট করি আর কি, যে আমরা জানি যে 1 গ্রাম পানি
1 ঘন সেন্টিমিটার আয়তন দখল করে। এটা আমরা প্র্যাকটিক্যালি পেয়ে থাকি আর কি। তাহলে এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি, তাহলে ওমেগা সমান আমরা লিখতে পারি 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এখানে গ্রাম আছে তাই তো, এটা গ্রামটাকে কিন্তু সরাসরি ওজন বলা যায় না, এটা এক্সেলারেশন এখানে যুক্ত নাই। তবে আমরা অভিকর্ষ একক হিসেবে এটা ব্যবহার করতে পারি, সমস্যা নেই। তো এটাকে কনভার্ট করলে 1000 কেজি পার মিটার কিউব পাবো যখন আমরা যে এসআই এককে ব্যবহার করব। আবার এটাতে যদি আমরা 9.81 গুণ করে দিই তাহলে নিউটনে চলে আসবে, তখন কিন্তু এটা আমাদের সরাসরি ওজন হয়ে গেল। তাহলে 9.81 যদি গুণ করে দিই তখন এটা কী হয়ে যাবে, নিউটন পার মিটার কিউব হবে। এখন যদি আবার আমরা কিলো নিউটন বানাইতে চাই তাহলে 1000 ভাগ দিতে হবে, অর্থাৎ 1000 গুণন 9.81, নিচে ভাগ দিতে হবে কত, 1000। কেন ভাগ দিতে হবে, কারণ এটা আমরা কিলো নিউটন বানাইতে চাচ্ছি। কিলো নিউটন বড় ছোটো একক থেকে বড় এককে আনতে হলে ওই ভ্যালু যেটা থাকে ওটা ভাগ দিতে হয় পার মিটার কিউব। এই 1000 বাদ যাবে, তাহলে আমাদের থাকবে হচ্ছে 9.81 কিলো নিউটন পার মিটার কিউব। এটা হচ্ছে আপেক্ষিক ওজন অথবা আপেক্ষিক ঘনত্ব বলা যেতে পারে, এটা হচ্ছে ওমেগা। আচ্ছা, আরেকটা ঘনত্ব যে বিষয়টা, এক্ষেত্রে আর এটা সেম, জাস্ট পার্থক্য শুধু একটাই, যেটা হচ্ছে একক আয়তনে ভর। একক আয়তনে ভরকেই ঘনত্ব বলা হয়। তখন কিন্তু ওজন জিনিসটা থাকবে না, শুধুমাত্র আপেক্ষিক ওজনের সাথে ঘনত্বের পার্থক্য এতটুকুই, সেটা ওজন থাকবে একক আয়তনে ওজন, আর এটা একক আয়তনে ভর। ওকে, এটাকে আমরা রো দ্বারা ডিনোট করি, রো। আচ্ছা, রো তাহলে আমরা 1 গ্রাম পার সিসি লিখতে পারি। এটা যদি খালি কেজিতে নিয়ে আসি তাহলে 1000 দ্বারা ভাগ করলে 0.001 কেজি পার সেন্টিমিটার কিউব, এবং এটা কেজিতে নিয়ে আসলাম 1000 কেজি পার মিটার কিউব। এটা হচ্ছে আমাদের ঘনত্বের বিষয়টা গেল। আচ্ছা, তো আমরা ঘনত্বে যে কোনো বস্তুর ঘনত্বের সাথে আপেক্ষিক ওজনের সম্পর্ক একটা জানি আর কি, আপেক্ষিক ওজন বা আপেক্ষিক এর সাথে। আর হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি, যেটা এটা একটু জানা দরকার। স্পেসিফিক গ্র্যাভিটি, এসজি, এটা প্রত্যেকটা বস্তুর জন্য এটা হচ্ছে বিজ্ঞানীদের দেওয়া একটা নির্দিষ্ট ফিক্স থাকে। যেরকমভাবে আমরা পানির জন্য লিকুইড অবস্থায়, পানির জন্য স্পেসিফিক গ্র্যাভিটি কত, পানির জন্য, ওয়াটারের জন্য হচ্ছে আমাদের 1, তারপর হচ্ছে মার্কিউরি এসজি, এটার জন্য হচ্ছে আমাদের 13.6। এরকমভাবে স্পেসিফিক গ্র্যাভিটি নির্দিষ্ট থাকে। তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি এবং ঘনত্ব এবং আপেক্ষিক ওজনের মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আমরা জানি। এস জি সমান, এটা হচ্ছে রো ডিভাইডেড রো ডাব্লু, অর্থাৎ যে কোনো বস্তুর স্পেসিফিক গ্র্যাভিটি সমান কত হয়, ওই বস্তুর ঘনত্ব এবং ওই বস্তুর পানির আপেক্ষিক ঘনত্ব, পানির ঘনত্ব, ওই বস্তুর ঘনত্ব এবং পানির ঘনত্বের যে অনুপাত, সেটা হচ্ছে ওই বস্তুর কি স্পেসিফিক গ্র্যাভিটি। আমরা এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি পেয়ে থাকি। তাহলে কি কোনো বস্তুর ঘনত্বকে যদি আমরা পানির ঘনত্ব দ্বারা ভাগ করি তাহলে এটার স্পেসিফিক গ্র্যাভিটিটা পেয়ে যাব। ওকে, যদি আমরা বলি যে এখন ঘনত্ব স্পেসিফিক ঘনত্বই বের করতে হবে, আবার যদি এটা দেওয়া থাকে আর এটা জানা থাকে, এটা তো আমরা সবসময় জানি, তো এই দুটো গুণ করে দিলে এটা পেয়ে যাব। এই হচ্ছে নর্মাল জিনিস, এটা বোঝানোর কিছু নাই। এখন আমরা যে জিনিসটা জানবো, এই মূলত বেসিক কিছু আলোচনা ছিল, আর দিয়ে একটা আলোচনা করা যায় প্রেশার নিয়ে। হ্যাঁ, আসলে প্রেশারটা কী জিনিস, আমরা তো এতদিন পরেই আসছি বা জেনে আসছি প্রেশার জিনিসটা আসলে কি। যে যদি কোনো বস্তুর উপর যে বলটা প্রয়োগ করা হবে, বলের কারণে যে তার ভিতরে যে চাপটা অনুভূত হয়, সেটাই হচ্ছে কি, এটাই হচ্ছে প্রেশার। যেমন আমরা একটা বস্তুতে, বায়ু বা তরল যেটাই হোক না কেন, আমরা একটা বেলুনে কিছু বাতাসকে প্রবেশ করাইলাম, তো বাতাস বেলুনের চারপাশে এরকমভাবে চাপ ক্রিয়া করতে থাকবে। তো আমি যত বেশি চাপ দেব, এটা বাইরে থেকে চাপ দিলেও এর চাপটা সমানভাবে চারদিকে সঞ্চালিত হবে আর কি। যেদিকে চাপ দেব এটা এরকমভাবে সমানভাবে চারদিকে সঞ্চালিত হয়। অর্থাৎ কোনো বস্তুর উপর ভিতরে যে আমরা ফোর্সটা প্রয়োগ করতেছি, এই ফোর্সটাই সরাসরি কি প্রেশারে পরিণত হচ্ছে, এটাই সরাসরি প্রেশার। এটা এরিয়ার সাথে সম্পর্ক, যে এটা যত বড় এরিয়া অত বেশি চাপ কাজ করবে। যেরকমভাবে এখানে আমরা যদি একটা ফোর্স প্রয়োগ করি একটা পিস্টন নিয়ে, আর এখানে যদি অনেকগুলো এরকমভাবে লিকুইড বা ফ্লুইড থাকে, যেটাই থাকুক না কেন, এখানে ফ্লুইড আছে, এটার এরিয়া হচ্ছে এ,
তো এখানে যদি আমরা প্রয়োগ করি, এই যে যেটা প্রয়োগ করলাম যে ফোর্সটাই, ফোর্সের কারণে প্রতি একক ক্ষেত্রে যেটা আমরা পাইলাম এটাই হচ্ছে আমাদের প্রেশার। তাহলে প্রেশার সমান ফোর্স ভাগ এরিয়া, ফোর্স ভাগ এরিয়া, যে এরিয়াটার ভিতরে আমরা এটা প্রয়োগ করছি। তাহলে প্রেশার সমান আমরা কি পাইলাম, ফোর্স ভাগ এরিয়া। তাহলে আমরা পীড়নটাকে কিন্তু প্রেশার বলতে পারি না, মানে স্ট্রেস যেটা STRESS স্ট্রেস, যেটা স্ট্রেস সেটাকে কিন্তু আমরা প্রেশার বলতে পারি না। স্ট্রেস আর প্রেশারের মধ্যে কিন্তু পার্থক্য আছে। তাহলে প্রেশারকে আবার স্ট্রেস বলা যাবে না, স্ট্রেসকে প্রেশার বলা যাবে না। যেমনভাবে দেখানো যাক যে এক্ষেত্রে এরকম একটা তল আছে, আমরা এদিক থেকে বল প্রয়োগ করতেছি, এফ বল, এটার এরিয়া এ। তো এদিক থেকে যদি বল প্রয়োগ করি, এখন এটাকে কি আমরা স্ট্রেস বলতে পারবো কি না? না, এটাকে আমরা স্ট্রেস বলতে পারবো না। কজ হলো এটাই যে স্ট্রেস হওয়ার জন্য শর্ত হলো যে বলটা আমরা প্রয়োগ করবো এই বলটাকে এরকমভাবে প্রতিরোধ করতে পারতে হবে। যে এই জন্য প্রতিরোধ করতে হলে কী করতে হবে, এই দিকে কোনো সাপোর্ট নাই, যার কারণে এই যে বলটা আমরা এখানে প্রয়োগ করতেছি এটা প্রতিরোধ করার এই পাশে ক্ষমতা রাখে না। যদি কিনা আমরা বলটা এদিক থেকে প্রয়োগ করি, এদিকে না করে যদি এদিক থেকে বলটা প্রয়োগ করি, তাহলে যে পরিমাণ ফিক্স থাকার কারণে এটা যে পরিমাণ ফোর্সে দিয়ে প্রয়োগ হচ্ছে, সেম পরিমাণ বল বিপরীত দিক থেকে এটাকে রেজিস্ট করতেছে। যে এরকমভাবে বিপরীত দিকে প্রতিরোধী যে বলটা, প্রতি একক ক্ষেত্রে প্রতিরোধী যে বলটা, সেটাই হচ্ছে কি আমাদের স্ট্রেস। ওকে, তো এই স্ট্রেস জিনিসটার সাথে প্রেশার জিনিসটা একটু পার্থক্য আছে। তাহলে স্ট্রেস হইতে হইলে লম্বভাবে বল হইতে হবে। কেমন বল হইতে হবে? লম্বভাবে বল প্রয়োগ করতে হবে। আর প্রেশার হওয়ার জন্য লম্ব হওয়া শর্ত নয়। ওকে, তো এই দুইটা জিনিস আমাদের মাথায় থাকতে হবে। এটা হচ্ছে লম্ব প্রতিরোধী বল। প্রতিরোধী বল কাজ করলে তখনই আমরা এখান থেকে স্ট্রেস পাবো। আর সরাসরি ফোর্স প্রয়োগ করলে যেটা পাবো সেটা হচ্ছে প্রেশার। তাহলে আমাদের বেশ কিছু রকমের প্রেশার সম্পর্কে জানা চাই, যেরকমভাবে গেজ প্রেশার কোনটা, হ্যাঁ, GAU গেজ। আসলে আমরা বাইরে থেকে যে ফোর্স অ্যাপ্লাই করি, ফোর্স অ্যাপ্লাইয়ের কারণে যে ফোর্স পাই সেটা হচ্ছে গেজ প্রেশার। যে প্রেশার পাই আর কি বাইরে থেকে, মানে এক্সটার্নাল ফোর্স, এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই যে প্রেশার, তাহলে গেজ প্রেশার কোনটা? যেটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করার দ্বারা যে প্রেশারটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের গেজ প্রেশার। আচ্ছা, এখন হলো অ্যাটমসফেরিক। আচ্ছা, বায়ুমণ্ডলে কিন্তু চাপ শূন্য নয়, হ্যাঁ, বায়ুমণ্ডলে কিছু চাপ আছে সব, কারণ আমাদের বায়ুমণ্ডলে পৃথিবীতে সব জায়গায় বাতাস আছে। তুমি যদি হাতটা এখান থেকে এই পাশে নিয়ে যাও, তোমার কানের কাছে নিয়ে যাই, তাহলে কিন্তু বাতাস অনুভূত হবে। এই যে বাতাস অনুভূত হওয়া মানে এই চাপের কারণে এটা যাচ্ছে, অর্থাৎ সব জায়গায় বাতাস থাকার কারণে একটা প্রেশার আছে বা চাপ আছে, সেই চাপটাই হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। ওকে, আচ্ছা, অ্যাটমসফেরিক চাপ হচ্ছে এটা আমরা সমুদ্রের সমতল থেকে নির্ণয় করা হয়। এটা হচ্ছে এটার একটা নির্দিষ্ট মান আছে, 1.03 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেশারের মান। ওকে, আচ্ছা, গ্যাস প্রেশার পাইলাম, অ্যাটমসফেরিক প্রেশার পাইলাম। আচ্ছা, ভ্যাকুয়াম প্রেশার কী জিনিস সেটা দেখা দেবে। আচ্ছা, ভ্যাকুয়াম প্রেশার হচ্ছে এটাই, যদি কিনা আমাদের নেগেটিভ প্রেশার আসে, অর্থাৎ গ্যাস প্রেশার আর যদি অ্যাটমসফেরিক প্রেশারের থেকে কম হয়। যেমন দেখা গেল যে আমরা একটা প্রেশার মাপলাম, কোনো ক্ষেত্রে প্রেশার মাপার পরে গ্যাস প্রেশার
গ্যাস প্রেশার যেটা ওইটা পাইলাম কত, ওইটা পাইলাম হচ্ছে 0.5 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, যা কিনা আমাদের অ্যাটমসফেরিক প্রেশারের থেকে অর্থাৎ অ্যাটমসফেরিক প্রেশারের থেকে কি অনেক ছোট, যার কারণে এই যেই প্রেশারটা অ্যাটমসফেরিক প্রেশারের থেকে ছোট হবে সেটাকে আমরা ভ্যাকুয়াম প্রেশার বলব। ভ্যাকুয়াম প্রেশার তাহলে কোনটা, যেটা অ্যাটমসফেরিক প্রেশার থেকে, গ্যাস প্রেশার যদি অ্যাটমসফেরিক প্রেশারের থেকে ছোট হয়, হ্যাঁ, সেটাকে আমরা কি বলবো, সেটাকেই হচ্ছে আমরা ভ্যাকুয়াম প্রেশার বলবো। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস বাকি থাকে, সেটা হচ্ছে অ্যাবসোলিউট প্রেশার বা পরম চাপ। এটা কিছুই না, অ্যাবসোলিউট প্রেশার বা পরম চাপ। এটা সহজ সংজ্ঞা হলো পি অ্যাবসোলিউট ইজ ইকুয়াল টু পি গ্যাস, নাকি GAUGE গ্যাস চাপ প্রেশার পি অ্যাটমসফেরিক প্রেশার। অর্থাৎ তাহলে অ্যাবসোলিউট প্রেশার কোনটা, গ্যাস প্রেশার এবং অ্যাটমসফেরিক প্রেশারের যে যোগফল, এই দুইটাই হচ্ছে আমাদের কি অ্যাবসোলিউট প্রেশার বা পরম চাপ। আচ্ছা, তাহলে এর পরবর্তী বিষয়ে আমরা সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। আর সামনে আলোচনার জন্য আমরা ম্যানোমিটার বা এই টাইপের বিষয় নিয়ে আলোচনা করব, চাপ কেন্দ্র, এগুলো আলোচনা হবে। তো তোমরা আগে থেকে যদি একটু দেখে রাখো তাহলে ভালো হয় ইনশাআল্লাহ। তো ঠিক আছে, তাহলে ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।